আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ অনেকদিন ধরে বলতেছিলাম যে ভাই আমি আমার মানে লাইক আই গেস লাইফের সেরা একটা ক্রিয়েশন একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো কম্প্যাক্ট রিভিশন ব্যাচে আমরা কিভাবে সাজেশনগুলো গুছাচ্ছি, তোমাদের অনেকেই আসো যাদের পক্ষে এই শেষ টাইমে কোনো কোর্স অ্যাফোর্ড করা পসিবল না, এবং অনেকে আছে যারা কোর্সে হয়তো আছে। তো তাদেরকে একটা প্রসেস শেখানো দরকার, কারণ তোমরা জানো আমরা আমাদের কোয়ালিটিটা ধরে রাখার জন্য এই যে আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি যে আমরা 90% উপরে কমন দিব, এটা ধরে রাখার জন্য যেহেতু সবকিছু এখনো আমাকে এন্ট্রি লেভেলের কোনো কাজ পর্যন্ত থেকে শুরু করেও কাউকে দিয়ে আমি করাইতে পারি না, কারণ ভাই এটা ইটস অ্যাবাউট দ্য সাজেশন। আমি ধরো হ্যাঁ অবভিয়াসলি ক্লাস আপলোড দেওয়া, স্লাইড বানায় দেওয়া, এগুলো অনেকটা দিয়ে করাইতে পারি, বাট স্লাইডের কন্টেন্টটা তো আমাকে দিতে হয়। তো আমি চাইলেও ভাই এখন ফিজিক্স হায়ার ম্যাথের বাইরে অন্যদিকে তাকাইতে পারি না, কেমিস্ট্রি বায়োলজি আমি দেখতেও পারতেছি না চাইলে। তো এই কারণে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে ক্লাস পাবলিক করা। তো ক্লাস পাবলিক করলাম, আমরা ভেক্টর পাবলিক করলাম, নিউটনীয় বলবিদ্যা পাবলিক করলাম, আদর্শ গ্যাস পাবলিক করলাম, পোলাপান খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে, তোমাদেরকে সার্ভ করতে পারা। বাট দেন তোমরা বললা যে ভাই ক্লাস তো পাবলিক করলেন, মানে একটা খুব এরকম সাইজের একটা ইমেল আসছে আর কি আমার কাছে, মানে আমি ল্যাপটপের স্ক্রিন দিয়ে মানে বোঝানোর চেষ্টা করতেছি, অনেকটা এতখানি মানে বেশ বড় আর কি ল্যাপটপের স্ক্রিনে। তো ওইখানে উনি এভাবে লিখছে, উনি বলতেছে আমি জানি না উনি গার্ডিয়ান নাকি স্টুডেন্ট, এই জন্য উনি এভাবে লিখছেন যে আমি ফ্রি ক্লাস দিচ্ছি ভালো কথা, বাট আমি যে লাইক সাজেশনটা ক্রিয়েট করতেছি বা এই যে কম্প্যাক্ট করে দিচ্ছি পরীক্ষার আগের রাতে গোছানোর জন্য, এটা আমি করছি কিভাবে? আমার পক্ষে তো সব দেওয়া সম্ভব না। তো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটাতে আমি তোমাকে দেখাই দিব কিভাবে আমি এক্স্যাক্টলি সাজেশন করছি। আপাতত জাস্ট টেস্ট পেপার দিয়ে দেখাচ্ছি, নেক্সটে আমরা অনেক কিছু অ্যাড করব, এবং এই পুরো জিনিসের পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি দেখতে পারো। এবং আমি বসে ভিডিও বানাচ্ছি একটা কারণ আছে, কারণ এখানে একটা সেটআপ আছে। ওই সেটআপে আমরা হচ্ছে তোমাকে একটু মানে এখনই দেখাবো, আমাদের স্ক্রিনটা জাস্ট ঘুরে যাবে এখনই, এন্ড ক্যামেরা সুইচ করে যাবে, ভিডিওটা পুরোটা দেখো। হয়তো 30 মিনিটের মতো তোমার কাছ থেকে আমি টাইম নিব, বাট 30 মিনিটের পরে তুমি একটা মেথড শিখে যাবা, যেটা দিয়ে তোমার ক্লাসের টপার থেকে শুরু করে তুমি যেই ভাইয়ারই ক্লাস করো কিংবা যেই ভাইয়ারই ভাই ভিডিও দেখো না কেন, ওই ভাইয়ারাও নিজেরাও নিজেদের টার্ম ফাইনালে এই সেম কাজ করে, এইচএসসি তেও সেম কাজ করছে, অ্যাডমিশনও সেম কাজ করছে। জাস্ট আমি তোমাদেরকে ওই প্রসেসটা উন্মুক্ত করে দেখাই দিচ্ছি, দ্যাটস ইট। আমি তোমাদের কাছে কি চাই ভাই, জাস্ট আমার জন্য দোয়া করবা যে আমি তোমাদের জন্য উন্মুক্ত করার সাহস আর কলিজাটা রাখতে পারতেছি, কারণ এটা উন্মুক্ত করে দেওয়াটা আসলে খুব একটা সবাই এটাকে খুব সুন্দর করে দেখবে না, বিশেষ করে যেসব সিনিয়র ভাইদের সাথে আমার উঠা বসা আছে তারা জিনিসটাকে ভালোভাবে দেখবে না। হয়তো হয়তো এটা দিয়ে অনেকেরই মানে বুঝতে পারতেছো, তুমি আশা করি পয়েন্টটা বুঝছো, কারণ এটা একটা কাইন্ড অফ টপ সিক্রেট থিং আর কি, এটা ওপেন করে দিলে অনেকেরই হয়তো একটু এনিওয়েজ। তারপরে আমি করতেছি সবকিছুর এগেইনস্টে যায়। সো আমি জাস্ট তোমার কাছ থেকে দোয়া চাই, দোয়াটা এতটুকুই যে জানো আল্লাহ আমার জীবনের কোনো না কোনো একটা সমস্যার সমাধান করে দেয়, কারণ আমি তোমার কোনো একটা প্রবলেম ফিক্স করার চেষ্টা করতেছি। এবং আমি বিশ্বাস করি তুমি যদি এইচএসসি 25 হও, তোমার লাইফের সব থেকে বড় প্রবলেম এখন এইটাই যে ভাই পড়তেছি অনেক, সবাই তো পড়াচ্ছে, পরীক্ষার আগের রাতে এই একটা টেস্ট পেপার দেখলেই মাথা ঘোরাচ্ছে যেটা শুধুমাত্র ফিজিক্সের। তো ভাই কেমনে কি গুছাবো? এর সাথে আরো অনেকগুলো বই আছে, তপন, ইসাক, প্রামাণিক, কেমনে কি, দ্যাটস ওয়াই এই আই এম মেকিং দিস ভিডিও। তো চলো ভিডিওটাতে জাম্প করি, আর একটা সেকেন্ডও কথা বাড়াবো না, জাস্ট আমার জন্য দোয়া করবো, আর কিচ্ছু চাই না, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, চলো ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে কি করতেছি ভাই, একটা টেস্ট পেপার কিংবা টেস্ট পেপারের সলিউশন যেটাকে মেড ইজি বলে আর কি, জিনিসটা একই ভাই, খুব প্যারা নেওয়ার কিছু নেই, ওইটা খুলছি আর কি। তো আমাদের কাছে ভাই এখন আমরা হইতেছে লেকচারের একটা নিয়ে বসছি। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যদি খুব ভালো লেভেলেও কমন পাইতে চাও, শুধুমাত্র বোর্ড কোশ্চেন দেখলেও কিন্তু কমন চলে আসে ভাই, ঠিক আছে? তো এখানে কোন পাবলিকেশনের টেস্ট পেপার নিবা এটা কিন্তু ওই লেভেলে ভাই ম্যাটার করতেছে না, কারণ বোর্ড কোশ্চেন তো ভাই সব পাবলিকেশনের টেস্ট পেপারে একই কথা, জাস্ট মেক শিওর করো তোমারটা লেটেস্ট কিনা। যেমন এটা কিন্তু 2025-এর, ঠিক আছে? আমি যখন রেকর্ড করতেছি তখনকার এটা লেটেস্ট ভার্সন। তো আমরা একটা চ্যাপ্টার পিক করতেছি, ধরো নিউটনীয় বলবিদ্যা, ঠিক আছে? তো আমরা টার্গেট করব নিউটনীয় বলবিদ্যায় সিকিউ আছে কয়টা, সিকিউ আছে অ্যাপ্রক্সিমেটলি 100টার উপরে, কারণ এটা আমি নিজে অলরেডি একবার করছি আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে। যদিও কম্প্যাক্ট রিভিশন ব্যাচে শুধুমাত্র এইটা না, তার সাথে প্রামাণিক, সেলু, অনেক কিছু আমরা অ্যাড করি, বাট এনিওয়েজ এটা তো আমাকে দেখাই লাগছে। তো এখানে 111টা কোশ্চেন আছে। তো আমাদের টার্গেট এই 111টা কোশ্চেন থেকে 10টা থেকে সর্বোচ্চ 15টা, যেহেতু চ্যাপ্টারটা একটু বড় নিউটনীয় বলবিদ্যা, এই কারণে এটা দেখাচ্ছি। টার্গেট হচ্ছে এখান থেকে 10টা থেকে 15টা পিক করে ফেলা, দ্যাটস ইট, ঠিক আছে? যেন পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়া যায়। শুরুতে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্টে ফ্যান্সি লাগে, ব্যাপারটা হচ্ছে এটা খাতায় আর কি, খাতায় তুমি এই চ্যাপ্টারের যতগুলা ফর্মুলা আছে সবগুলো আগে এক গ্লেন্সে লিখতে হবে, জাস্ট ফর্মুলাগুলা, ঠিক আছে? যেমন
জড়তার ভ্রামকের ফর্মুলা, কেন্দ্রমুখী বলের ফর্মুলা, সুতার টান, এই মানে যে ফর্মুলাগুলো আছে আর কি ডিরেক্ট, এটা লিখে রাখবা সো দ্যাট তুমি বুঝো আমি কোনটা পিক করব কোনটা পিক করব না। এটা একটু পরে আসতেছি। তো চলো আমরা শুরু করি, শুরু করতে করতে বাকি কথা হয়ে যাবে। তো প্রথম কোশ্চেনটা আসছে, দেখো আবারও বলতেছি, তুমি কিন্তু এখানে কোনটা ইম্পর্টেন্ট না এটা কিন্তু ভাই বাইর করতে বসো নাই, কারণ তুমি আমি চাইলে এটা আসলে ওইভাবে করে সম্ভবই না। পৃথিবীর সব সাজেশনে ভাই কাইন্ড অফ তোমার ইউনিক প্রশ্নগুলো পিক করে তৈরি হয়, ঠিক আছে? জাস্ট মানে মনে করো আমি যদি এখন চিন্তা করি যে এবার কি কেন্দ্রমুখী বল আসবে কি আসবে না, এইভাবে সাজেশন করলে তুমি দেখবা যে কোনো একটা বোর্ডে মিলবে আবার আরেকটা বোর্ডে মিলবে না। তো সবাই তো আর ঢাকা বোর্ডে না, তাই না? তো এই কারণে আমরা কিন্তু ভাই ওইভাবে চিন্তা করবো না যে এটিকে আসবে নাকি আসবে না, আমরা জাস্ট দেখবো ভাই বোর্ড কোশ্চেনের প্রথম 15টা 10টা থেকে 15টা ইউনিক মানে একক মৌলিক, ঠিক আছে, মানে ওইটা রেপ্লিকেট করা যায় না, বা মানে লাইক ধরো ওইটা একটু ডিফারেন্ট, এরকম সিকিউ গুলো পিক করে ফেলা, তাহলে দেখবো কমন আসছে। আমি শেষ করি, এটার পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, নামায় তুমি তারপরে নিউটনীয় বলবিদ্যা থেকে শুরু করে নিউটনের বলবিদ্যার যে কোনো ম্যাথ তুমি টেস্ট পেপার খোলো, গাণিতিক পদার্থ খোলো, প্রামাণিক সেলু খোলো, ইনফ্যাক্ট তুমি যে কোনো বোর্ড কোশ্চেন সলভ করতে যাও, ইনশাল্লাহ তুমি আটকাবা না। এতটুকু আশ্বাস তুমি এই ভিডিওটা থেকে নিতে পারো, ঠিক আছে? এইটুকু আউটপুট তুমি নিয়ে যাবা ইনশাল্লাহ। তো চলো প্রথম কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেনে আমার খুব ডিটেলসে পড়তে হবে না, আমার টার্গেট কোশ্চেন পড়বো, কারণ আমার সময় নাই। তো আমি কিন্তু এটা তোমাদের সামনে করার আগে এটা আমি মিনিমাম 15 থেকে 20 বার দেখে দেন সাজেশনটা ক্রিয়েট করছি, ঠিক আছে? তো আমার কিন্তু অলরেডি তুমি দেখবে এখানে মার্ক করা আছে, আমার কিন্তু এটা জানা আছে। এই কারণে আমার টাইম একটু কম লাগবে, তোমার একটু টাইম বেশি লাগতে পারে, এখানে হতাশ হওয়ার কিছু নাই, সময় দিতে হবে, দ্যাটস ইট। তো তারপর আমরা একটু তাড়াতাড়ি যাবো আর কি। যে দেখো প্রশ্ন আছে কেন্দ্রমুখী বল বের করতে, কেন্দ্রমুখী বলের সলিউশনটা দেখে কি করছে আমাদের, জাস্ট F = mv²/r করছে, শেষ। তার মানে আমি যদি বেসিক কেন্দ্রমুখী বলের ফর্মুলা জানি, এটা কিন্তু আমার পারার কথা। তারপরে দেখো নিরাপদে গাড়িটা চালাতে পারবে কিনা, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন। তুমি দেখো এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে ওরা, এটা বেসিক্যালি tan θ = h/x = v²/rg, এই ফর্মুলা, ঠিক আছে? তো ফর্মুলা মুখস্থ জানলেই কিন্তু এই ম্যাথটা করা হয়ে যায়, ঠিক আছে? এখন দেখো এখানে একটা কথা আছে, তোমরা অনেকেই বলবা যে এই যে ব্যাংকিং কোণ বাইর করবে ভাই থিটা, এই থিটাটা খুব সম্ভবত ভাই চালকের হচ্ছে গিয়ে আনুভূমিকের সাথে কোণ। বাট তোমরা যারা আমারই এই সেম কম্প্যাক্টের কাজ ক্লাস করে আসছো, তুমি জানো আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু আনুভূমিকের সাথে কোণ না, এটা কিন্তু ভাইয়া উলম্বের সাথে কোণ, ঠিক আছে? তো এরকম কিছু ছোট ছোট ডিটেলস আছে যেগুলো হইতেছে গিয়ে তোমার ওই A+ আর হচ্ছে গিয়ে 95% এটার মধ্যে একটা পার্থক্য করে দেয়, ছোট, বাট এটা খুব নেসেসারি জিনিস এরকম না, তবে জানতে পারলে খুব ভালো। এইটা তো বানাচ্ছি তাদের জন্য যারা হইতেছে গিয়ে নিজেরা করতে চাচ্ছ, তাদেরকে রেসপেক্ট করে তাদেরকে সাধুবাদ জানাই হইতেছে আমি এই কন্টেন্টটা বানাচ্ছি আর কি। তো তাহলে আমাদের 1 নাম্বার মার্ক করার মতো কিছু নাই, কারণ হইতেছে এখানে সবকিছু ফর্মুলা দিয়ে করা যায়। আমরা যদি 2 নাম্বারের দিকে একটু তাকাই, বলা আছে বস্তুটা যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান। তো সুতার টান দুই ভাবে আমরা পড়ি, একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। তো আনুভূমিক ভাবে যখন সুতা ঘোরানো হয় তখন মানে ভাই সব পয়েন্টে সুতার টান সেম থাকে, তবে উলম্ব ভাবে ঘুরাইলে এক এক পয়েন্টে এক এক রকম হয়। এটা নিয়ে ডিটেইল কথাবার্তা আছে, তোমরা অনেকেই হয়তো জানো, না জানলে এটার সলভেই তুমি পাবা, প্যারা নেই, ঠিক আছে? তো এটা বোঝাই যাচ্ছে যে এটা শুধুমাত্র ফর্মুলা হইলে হবে না, ফর্মুলা মুখস্থ করে গেলে হবে না, কাহিনী আছে। সেকেন্ড, তুমি দেখো উলম্ব তলে এবং আনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে কিনা। তো অবশ্যই বোঝা যাচ্ছে এটা মার্ক করার মতো একটা কোশ্চেন, এটাকে আমরা মার্ক করে গেলাম 1, 1 নাম্বার মার্কিং দিয়ে চলে গেলাম, ঠিক আছে? তো আমরা 2 নাম্বার শেষ, 2 নাম্বার পর্যন্ত আমাদের মার্কিং হয়েছে একটা। আমি বিশ্বাস করি তোমরা মোটামুটি দেখতেছো আর কি, মানে দেখা যাচ্ছে যেহেতু আমরা মিররলেস ইউজ করতেছি একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য, বাট তারপরে মানে লাইক বইয়ের লেখা তো এমনি অন্ধকার। তো এবার বলছে চাকার ঘূর্ণন গতিশক্তি কত। ঘূর্ণন গতিশক্তির ফর্মুলা হচ্ছে 1/2 × I⍵², পারার যাওয়ার কথা। এবার সেকেন্ডটা দেখি, চাকাটা 10 সেকেন্ডে থামবে কিনা। নাইস, কি কি দেওয়া আছে আমরা সরাসরি একটু সমাধানে চলে যাই, আমরা কোশ্চেন দেখার কোনো দরকার নেই, কারণ আমাদের হাতে টাইম নেই, আমরা আগে বাই করব। সমাধানে তুমি দেখো এখানে টর্ক দিয়ে কাজটা করছে, টর্ক আছে এন্ড টর্কের ম্যাথ, তার মানে বোঝাই যাচ্ছে যে হয়তো ফর্মুলা জানলেই এই ম্যাথটা করা যাবে না, কারণ পরীক্ষার হলে এই জিনিসটা হুট করে আমার মাথায় নাও আসতে পারে, কারণ আমরা নরমালি বল দিয়ে কাজ করছে যে বল দিয়ে থামানো যাবে কিনা, বাট এখানে টর্ক ইন্ট্রোডিউস হয়েছে, তার মানে কাহিনী আছে। তো আমার আর সলভ দেখার দরকার নেই, আমি বুঝতে পারতেছি এটা একটা জিনিস আছে, আমি এটা দাগায় চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার 2 নাম্বার, দ্যাটস ইট, ঠিক আছে? এবার আসি পরের পেজে চলে যাই। পরের পেজে কি বলছে, উদ্দীপকের চিত্রের ভি এর মান, ভিটা কি, এই যে দুইটা বস্তু আলাদা আছে, সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরে একসাথে হয়ে গেছে। আমরা 9-10 যে মিলিত বেগের কাজগুলো করছি না, একসাথে হয়ে যায়, ওইটাই আর কিছু না। তো দেখলেই বোঝা যাচ্ছে, এটা দেখো সলভ দেখলেই বুঝবা, জাস্ট ফর্মুলা জানলেই পারা যায়। দেন বলছে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তার মানে
গতিশক্তিগুলোর যোগফল বের করে দেখাইতে হবে, ভরবেগের যোগফলগুলো বের করে দেখাইতে হবে। যদি সবগুলো মিলে তাহলে আমরা বলবো স্থিতিস্থাপক। এটাও কিন্তু জাস্ট ফর্মুলা জানলেই পারা যায়, সো মার্ক করার কোনো দরকার নাই। খেয়াল করতে হবে এরকম ঘটনা যেন না ঘটে যে তুমি সবই দাগায় ফেলতেছো, তাহলে কিন্তু বিপদ, তাহলে খুদাই তোমার টাইম ওয়েস্ট, তাই না? তো দেখো আমরা কিন্তু দেখো প্রথম 4টার মধ্যে আমরা পিক করছি কিন্তু মাত্র 2টা, অলরেডি কিন্তু ছোট হইতেছে সাজেশন, দেখছো? এবার আসো 5 নম্বরে, রাস্তার ভিতর অপেক্ষা বাইরের অংশের উচ্চতা বাইর করতে বলছে। বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাক অতিক্রম করতে পারবে? তো তুমি এই পয়েন্টে এসে আমার মাথাটা কেমনে কাজ করছে সেটা আমি তোমাকে বলি। দেখো জিনিসটা তো ওপেন থাকবে, তুমি তো পরীক্ষার পরেও দেখতে পারবো কমন আসবে কিনা। আমি তোমাকে লিখে দিচ্ছি ইনশাআল্লাহ, সিকিউ যদি এখান থেকে 2টা আসে, দুইটাই তুমি এখান থেকে পাবা। ঘটনাকে একটু খেয়াল করো, কেন্দ্রমুখী বল দিয়ে রিপিটেড এত কোশ্চেন পাইতেছে, তার মানে কিছু কাহিনী আছে, এখান থেকে একটা আসার চান্সেস আছে। তো ওই পার্সপেক্টিভ থেকে আমি এইটা দাগাইছি, এটা 3 নাম্বার, ঠিক আছে? এখন কথা আছে, এইটা দাগাইছি এবং এটা কিন্তু আমি সলভ করছি অলরেডি। তুমি দেখবে আমাদের ক্লাস আছে অলরেডি ইউটিউবে পাবলিক করা, ওইটাও নিচে লিংক দেওয়া থাকবে, ফ্রি ক্লাসটা দেখতে পারবে তোমরা। তো ওইখানেই কিন্তু আমি দেখাইছি মূলত যে থিটাটা কিন্তু তোমার ভাই উলম্বের সাথে কোণ, কারণ অনেক সময় প্রশ্ন বলে দেয় আনুভূমিকের সাথে কত ডিগ্রিতে বাঁকায় যেতে হবে, তখন তুমি যদি থিটা উত্তর দিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে ভাই অনেক টিচার আছে 0 দিয়ে দিবে, থিটা যদি দিয়ে দাও, কারণ তোমাকে তখন এটা আনুভূমিকের সাথে বের করতে গেলে 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। তো জেনারেল কেসে আমরা জানি যে অ্যাঙ্গেল সাধারণত আনুভূমিকের সাথেই ধরে, বাট এটা কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে? তো ওই জিনিসটা যেন মাথায় থাকে, পরীক্ষার আগের রাতে যেন আমার আরেকবার রিভাইজ হয়, দ্যাটস ওয়াই কিন্তু এটা আমি দাগায় গেছি, যেন এই কারণে এখানে ওরকম একটা ঝামেলা আছে, দ্যাটস ওয়াই, তাই ঠিক আছে? এটা দেখলে আমরা এটা বাইর করতে পারবো। গেল। এবার দেখো 4 নম্বরে, চিত্রের উপরের চিত্রের ভি এর মান বাইর করো, উদ্দীপকের সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হবে কিনা। এটা দাগানোর কোনো মানে নেই, ঠিক আছে? এটা দাগানোর কোনো মানেই নেই। আমি দাগানো রাখছি কেন, কারণ আমি যখন দাগাইছি তখন আমি এইটার সাথে, কারণ এটা ওই পার্সপেক্টিভ থেকে দাগানো যায়, দেখো এইটা এক পরপর 2বার আসছে, দ্যাটস ওয়াই দাগায় রাখছি, বাট এটা সলভ করে দিছি আমি আই গেস 50 থেকে 60 সেকেন্ডে, ঠিক আছে? তো এটা জাস্ট দাগানো আমার পার্সপেক্টিভে, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এই ফর্মুলাটা হয়তো পরীক্ষার হলে নাও খেলতে পারে, হইতে পারে ফর্মুলা ভুলে গেছে, দ্যাটস একটু দাগায় রাখছিলাম, বাট এটা তোমার দাগানোর দরকার নেই, তুমি যদি ফর্মুলাটা মনে রাখতে পারো একই জিনিস পারবা। তো এই পর্যন্ত আমাদের 3, দেখো প্রথম 6টার মধ্যে আমাদের কোশ্চেন আসছে মাত্র 3টা। 7 নম্বরে আমরা একটু চলে যাই, 7 নম্বরে কি আছে, উদ্দীপকের বর্ণিত পাখায় প্রয়োগকৃত টর্ক বের করতে বলছে। দেখো টর্ক নিয়ে আমরা অলরেডি একটা ম্যাথ করছি এবং এখানে এক্স্যাক্টলি একই ফর্মুলা, এই যে টাউ টর্ক ইকুয়ালস টু আই আলফা, জড়তার ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ, একই ফর্মুলা দিয়ে ম্যাথ হয়েছে। তার মানে এটা আমার দাগানোর কিন্তু দরকার নেই, দেখো এটা জাস্ট ফর্মুলা। মানে কেউ যদি এই ম্যাথটা করে আসে, তার কিন্তু এই ম্যাথে বাঁধার কোনোই কথা না, বরং ওই ম্যাথেরও জটিল, দ্যাটস ওয়াই আমরা এটা রাখলাম না। দেন দেখো ওই যে 1000 বার ঘোরা সম্ভব কি, একই জিনিস, যে আমরা এই যে থামতেছি কি থামতেছে না, একদম এক্স্যাক্টলি ওই একটা ম্যাথ। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কতবার ঘুরবে কিনা, এই ম্যাথটা তুমি সামনে আরো পাবা, ঠিক আছে? তো তারপরেও যদি আমি সামনে না পাই, হাউ অ্যাবাউট আমি লাইক থিটার ভ্যালুটা কেমনে রিভলিউশনে বাইর করছে, এটা যদি আমি সামনে না পাই, দ্যাটস ওয়াই আমি ধরতে পারো যেটা আমি একটা মার্ক দিয়ে গেলাম। তো এটা ছিল 3 নাম্বার লাস্ট, এটা আমি 4 দিয়ে যাচ্ছি, ঠিক আছে? যদি সামনে না পাই, কারণ আমি কিন্তু একবারে করব না, আমি কিন্তু আবার এটাকে রিভিউ দিতে আসবো, ঠিক আছে? তো এটা 4 নাম্বার হয়েছে। এবার দেখো বলছি কি 2 মিনিট পর বস্তুটার উপর কি পরিমাণ টর্ক ক্রিয়া করছে। দেখো এখানে টর্কের ফর্মুলা দিয়ে আরেকটা ম্যাথ, তো আমি দেখতেছি বারবার টর্ক আসছে, দ্যাটস আমি ভাবতে পারি আচ্ছা এটা আমি মার্ক করে যাই, কাজে আসতে পারে, কারণ টর্ক নিয়ে এতবার ম্যাথ আসছে তো আমি মার্ক করে রাখি, খারাপ না। এরপরে দেখো বস্তুটার টানের মান পূর্বের টানের 3 গুণ করা হলে কৌণিক বেগের কোনো পরিবর্তন হবে কিনা। মানে এটা মূলত হইতেছে কি ভাই, তোমার টান বলের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক, কমপ্লিটলি নতুন কনসেপ্ট, তো আমাকে অবশ্যই দাগাইতে হবে। দেখো নতুন কনসেপ্ট কিন্তু প্রথম 8টার মধ্যেই প্রায় 5টা চলে আসছে কনসেপ্ট, ঠিক আছে? সামনের দিকে আগালে দেখবা আস্তে আস্তে কমতে থাকবে, দ্যাট ইজ দ্য মোস্ট ফ্যাসিনেটিং পার্ট। তুমি দেখবা যে প্রথম মোটামুটি 7টা কি 8টা যখন ইউনিক সিকিউ তৈরি হয়ে যাবে, দেখো আমাদের কিন্তু এই পর্যন্ত 5টা হয়েছে প্রথম 1-2 পেজের মধ্যে। তোমার কাছে মনে হতে পারে ভাই এইটুক জায়গার মধ্যে যদি 5টা হয়, কোশ্চেন আছে 111টা, তাহলে তো 50টা হয়ে যাওয়ার কথা। ঘটনা এটা না, তুমি আরেকটু সামনে গেলে দেখবা ভাই সব একদম ঢালাও ভাবে একই কোশ্চেন, ঠিক আছে? তো ভরসা রাখো, তুমি সামনে আগাইতে থাকো, তোমার লাইফ সহজ হবে এই ভিডিওর পরে, শিওর থাকো। গাড়িটার উপর কেন্দ্রমুখী বল কত, সরাসরি ফর্মুলা। তারপরে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, সরাসরি ফর্মুলা, দাগানোর কিছু নাই। প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগের ফর্মুলা যদি আমরা পেরে থাকি, এটা বাইর করতে কোনো ব্যাপারই না, L = I ওমেগা, সব দেওয়াই আছে এখানে, জাস্ট বাইর করবা। উদ্দীপকের দুটি অবস্থানে টর্ক সমান হবে কিনা, দেখো এখানে অবস্থান ভেক্টর দাও, বল দেওয়া। টর্ক বের করতে হলে কি করতে হবে আমাদের, অবস্থান ভেক্টর এবং বলের ক্রস প্রোডাক্ট, যেটা আমাদের একদম বেসিক ফর্মুলা। তো ওইটা জানলেই কিন্তু এটা বের করে ফেলা যায়, তার মানে এটাকে মার্ক করার কোনো মানে নাই, ঠিক আছে? মার্ক করলাম না, দ্যাটস ইট। এবার আসো দেখো
আমরা নেক্সটে চলে যাই। বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ বের করতে বলছে। গাড়িটা উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। দেখো সেম কোশ্চেন, দেখছো বললাম না সামনের দিকে আগাইতে থাকলে কমে যাবে। দেখো আমরা একটু আগে দেখলাম 8টার মধ্যে 5টা পিক হয়ে গেছে, আবার দেখো এখন কিন্তু আমরা 11তম কোশ্চেনে পিক কিন্তু আমাদের সেই 5টাই আছে, বুঝছো? তো সামনে গেলে ভাই রিপিট পাবা, ঠিক আছে? দিস ইজ দ্য বিউটি অফ হার্ড ওয়ার্ক ভাই। তুমি কাজ করতে থাকলে দেখবা পরের দিনগুলো সহজ হয়। প্রথম দিন পড়তে মন চায় না, পরে দেখবে এমনি ভালো লাগতেছে, আস্তে আস্তে মানে কাজটা সহজ হয়ে যায়। গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বল, তার মানে বাধাদানকারী বল, এবং গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে। ভেরি নেসেসারি থিং, কারণ আমরা হয়তো বিরুদ্ধ বল বাইর করতে পারবো, অনেকে পারবো, তাও কঠিন। বাট এটা একটু খেয়াল করো, সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে, তার মানে এখানে নিট ফোর্সটা আমাকে বুঝতে হবে। তো এই ম্যাথটা অবশ্যই আমার দাগানো উচিত, এটাকে আমি 6 নাম্বার মার্কিং করে চলে গেলাম। প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ ডিরেক্ট ফর্মুলা দিয়ে বের করে ফেলা যায়, I = mk², ওখান থেকে কে বের করতে হয়, ইজি। কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ, জড়তার ভ্রামকের বেসিক ফর্মুলা দিয়ে এই ম্যাথ কিন্তু করে ফেলা যাবে, ঠিক আছে? এটাও দাগানোর আমাদের কোনো দরকার নাই। এবার আসো, কণাটা সরণ বের করতে বলছে। দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, সরণ কেমনে বের করে? নরমাল ফর্মুলা, ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট বিয়োগ দিলেই আমাদের সরণের ভেক্টর চলে আসে, তাই তো? উল্লেখিত বলটা কেন্দ্রমুখী বল ছিল কিনা। তো এখানেও কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের বেসিক ফরম্যাট কেমনে, তুমি দেখো এই যে কণার যে বলটা দেওয়া আছে, কণার বলটার সাথে যদি এই সরণ ভেক্টর যেটা তুমি সি তে বাইর করতেছো সেটার যদি ডট প্রোডাক্ট 0 হয়, তার মানে আমাদের ফোর্স এবং সরণ পরস্পরের লম্ব ডিগ্রিতে আছে, পরস্পরের 90 ডিগ্রিতে আছে, এবং তুমি জানো কেন্দ্রমুখী বল 90 ডিগ্রিতে কাজ করে। তার মানে যদি তুমি দেখো এই দুইটার ডট প্রোডাক্ট সমান, তাহলে বুঝবা কেন্দ্রমুখী বল, নাহলে বুঝবা কেন্দ্রমুখী বল না। জাস্ট বেসিক ফর্মুলা জানলে এটা কিন্তু পারা যায়। অনেকে আমি জানি মার্ক করবা এটা, বাট আমি রেকমেন্ড করবো না, কারণ দেখো এখানে বলের ভেক্টর দেওয়া আছে, সরণ ভেক্টর বের করে কিছুই না, জাস্ট এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করলে সরণ ভেক্টর বের হয়ে যায়। আমরা বাই ডিফল্ট এটা জানি, এবং আমাদের এটা ফর্মুলাতেও থাকার কথা যে কেন্দ্রমুখী বল সবসময় 90 ডিগ্রি। ছোট্ট একটা পয়েন্ট, ফর্মুলা মানে কিন্তু ভাই জাস্ট ফর্মুলা লেখা না, ছোট ছোট যে পয়েন্টগুলো আছে, যেমন কেন্দ্রমুখী বল সবসময় 90 ডিগ্রি হয়, টান বল সবসময় কেন্দ্রের দিকে কাজ করে, এরকম কিছু পয়েন্ট কিন্তু আমাকে অবশ্যই অ্যাড করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ফর্মুলার মধ্যেই পড়ে। তো দেখো আমরা 14 পর্যন্ত চলে আসছি, দাগাইছি মাত্র 6টা। এবার আসো পরেরটাতে যাই। উদ্দীপকের আলোকে ইলেকট্রনটার কৌণিক ভরবেগ, কোনো ব্যাপারই না। ইলেকট্রনটা কক্ষপথে নিরাপদে ঘুরছে কিনা, দেখো কৌণিক ভরবেগ বের করতে পারবো। একটু আগে তোমার মনে আছে আমি বলে আসছিলাম যে কৌণিক ভরবেগের একটা ফর্মুলা, এবং আমি বলছিলাম যে এটা জাস্ট ফর্মুলা জানলেই পারা যায়। দেখো ওই জিনিসটা কিন্তু আমি যদি এইটা মার্ক করি, আমার কিন্তু এটা দেখা হয়ে যাচ্ছে। তার মানে আমাকে এই যে কৌণিক ভরবেগের যে একটা ফর্মুলা আমি রেখে আসছিলাম, জানি না দেখতেছো কিনা, এই যে এখন দেখা যায় এইটা, আর হচ্ছে গিয়ে তোমার এইটা কিন্তু একই, মানে এইটা পারলে ওইটাও পারবা। এবার আমি একটু দেখি যে আচ্ছা ভালো কথা, ওইটা একটু আগে দেখে আসছিলাম, এখন এই দুইটার মধ্যে একটা নাইস পিক কোনটা হইতে পারে। তুমি খেয়াল করো, পরে বলছে ইলেকট্রনটা কক্ষপথে নিরাপদে ঘুরছে কিনা। তোমরা দেখবে প্রামাণিকের বইতে এরকম কিছু ম্যাথ উদাহরণে আসে, যে লাইক ধরো যে ইলেকট্রন হইতেছে স্থির বৈদ্যুতিক বলের কারণে তার কক্ষপথে আটকে থাকে, এবং এটাকে ব্যালেন্স করে সে তার কেন্দ্র বিমুখী বল দ্বারা। তো এই কোশ্চেনটার উত্তর হচ্ছে এরকম, মানে আমি এটা জানি তাই তোমাকে কিভাবে বলতেছি, তোমার এটা জানা দরকার নাই, তুমি ফর্মুলা দেখো, যে কেন্দ্র বিমুখী বল বের করতেছে এবং স্থির তড়িৎ বলটা বের করতেছে, দুইটা সমান হলে টিকে থাকবে, নাহলে টিকে থাকবে না। সো ভেরি ফ্যাসিনেটিং থিং। এটা শুধুমাত্র ফর্মুলা জানলে পারা যাবে এমন না, এটা পরীক্ষার হলে ক্লিক করতে পারা লাগবে যে আমাকে কেন্দ্র বিমুখী বল বের করতে হবে, স্থির বৈদ্যুতিক বল বের করতে হবে। অবশ্যই এটাকে আমি ভাই, অবশ্যই এটাকে আমি একটা মার্কিং করবই। এটা হচ্ছে কি ভাই আমাদের 7 নাম্বার। দ্যাটস ইট। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক দূর চলে আসছি আমরা না সামনের দিকে যাই। বলছে যে কেন্দ্রমুখী ত্বরণের মান, এটা ওই যে তোমার কেন্দ্রমুখী বল বের করতে বললে ত্বরণ বের করা যায়, তাই না? সহজ। তারপরে সর্বোচ্চ বেগ নিয়ে অতিক্রম করতে গেলে কি পরিবর্তন করবে, মানে ব্যাংকিং কোণ, নিরাপদে ব্যাংকিং কোণ পারা যাবে, এটা ফর্মুলা জানলেই পারবো। যাত্রা শুরুর 15 মিনিট পরে ট্রাকের বেগ, ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বল, এই যে থামানোর জন্য প্রয়োজনীয় বল, আমরা একটু আগে থামানোর বল মার্ক করে আসছি, কিন্তু এটা আমরা কি দাগাবো কি দাগাবো না, এইটাতে যাওয়ার আগে একটু দেখতে হবে ঘটনা কি। এখানে একটা জিনিস চোখে পড়তেছে, বালু ভর্তি ট্রাক, কাহিনী আছে। তার মানে বালু ভর্তি ট্রাক চলতেছে এবং ট্রাক থেকে প্রতি সেকেন্ডে বালু ছিদ্র পড়ে যাচ্ছে, তার মানে এখানে ভাই প্যাচ আছে, কারণ ভরটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে। তার মানে অবশ্যই অবশ্যই এটাকে আমাকে মার্ক করতে হবে, আর আগায় যায় লাভ নাই, আমরা মার্ক করবো। এটা ছিল 7 নম্বর, তাহলে এটা মার্কিং এ পড়তেছে আমাদের 8। এতক্ষণ পর্যন্ত আমরা 8টা সিকিউ কিন্তু বের করে ফেলছি। এবার আসো তারপরেরটাতে চলে যাই। ক্রিয়াশীল টর্কের মান, আর জানো এফ জানো, ক্রস প্রোডাক্ট করলে টর্ক চলে আসবে। বল প্রয়োগের পূর্বের এবং পরের পর্যায়কালের তুলনা। তো পূর্বের ঘটনা কি ছিল? পূর্বের ঘটনা হইতেছে কি, আমরা পর্যায়কাল বের করতেছিলাম মানে 2π/ω দিয়ে, এটা হচ্ছে কি বেসিক কনসেপ্ট আর কি। তো আমাদের কি ওমেগা দেওয়া ছিল, ওমেগা ওমেগা ওমেগা
এই যে ওমেগা দেওয়া ছিল আর কি, এবং 3 সেকেন্ড প্রয়োগ করা হলে তার মানে ওই তখন এটা চেঞ্জ হবে আর কি। তো ভেরি নাইস থিং, আমরা চেঞ্জ করতে, যেহেতু এখানে টর্ক প্রয়োগের কারণে ওমেগা চেঞ্জ হবে, অবভিয়াসলি টর্কের সাথে ওমেগার সম্পর্ক আছে, তো অবভিয়াসলি পর্যায়কালের পরিবর্তন হবে, তার মানে এটা একটু হইলেও ইউনিক আর কি, একটু একটু না, যথেষ্ট ইউনিক। তো দেখো এটা কিন্তু আমরা চাইলেই মার্ক করতে পারি, মার্ক করতে পারলে যেটা লাভ হবে, এটা মার্ক করে আরো একটা লাভ আছে যে টর্কের মান নিয়ে দেখো অনেকবার প্রশ্ন আমরা দেখে ফেলছি, তো আমরা কিন্তু বুঝতেছি যে টর্কের মান কিন্তু বাইর করতে গেলে ক্রস প্রোডাক্ট করা লাগে, এবং আমরা অনেকেই ভুল করি, দেখবা তোমার বন্ধু বান্ধব এই কাজটা ভুল করে, দেখো টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, আমরা অনেকে এফ ক্রস আর করি, এফ ক্রস আর করলে কিন্তু চিহ্ন ভুল আসবে, ঠিক আছে, তো উত্তরটা আর ক্রস এফ। সো এইসব সবকিছু বিবেচনা করে আমরা কিন্তু এটা দাগায় রাখতে পারি। এটা হচ্ছে 9 নাম্বার, ঠিক আছে। এনিওয়েজ, এবার দেখো সংযুক্ত বস্তু দুইটার চূড়ান্ত বেগ কত, তার মানে মিলিত বেগের ম্যাথ বুঝছো তো। সংযুক্ত বস্তু মানে কি বুঝছো, যে সংঘর্ষ একটার সাথে একটা লাগছে, দেন স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, দাগানোর কোনো দরকারই নেই, বাদ। এবার আসো পরেরটা, উদ্দীপকের সংঘর্ষের পর বস্তু স্থির বস্তুর শেষ বেগ, তারপরে স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে, ভাই বেসিক স্থিতিস্থাপক অস্থিতিস্থাপকের ফর্মুলা থেকে এগুলো করা যায়, ঠিক আছে। আচ্ছা আমি দেখাই নাই আগে, ঠিক আছে, এই যে মানে ওই বেসিক, তো মানে স্থিতিস্থাপক অস্থিতিস্থাপকের বেসিক ফর্মুলা, দাগানোর কোনো মানে নাই। আমরা কত পর্যন্ত আসছি ভাই, লাস্টে 9 ছিল তাই না। আচ্ছা লাস্টে কথা আছে ভাই, থাইকো, লাস্টের জিনিস আছে, ব্যাংকিং উচ্চতা এবং নিরাপদ ব্যাংকিং, সেম কোশ্চেন, দেখছো কেমনে এখন রিপিট হওয়া শুরু করছে। এবার দেখো পরেরটা, চাকতিটার কৌণিক ভরবেগ, এই যে চাকতিটার কৌণিক ভরবেগ কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে। দেখো কৌণিক ভরবেগ বাইর করা তো কোনো ব্যাপারই না, যদি আমরা জড়তার ভ্রামকের বেসিক ফর্মুলা জানি চাকতি দিয়ে, ঠিক আছে। কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে, তার মানে শক্তি মানে ঘূর্ণন গতি শক্তি আমাদেরকে বাইর করতে হবে। তো অনেকে এটা মার্ক করবে, অনেকে এটা করবে না। আমার কাছে মনে হয় কি, যদি ঘূর্ণন গতি শক্তির কনসেপ্টটা বুঝে তার এটা মার্ক করার কোনো দরকার নেই, কারণ ঘূর্ণনের জন্য সহজ কোনটাতে হবে, যেখানে ঘূর্ণন শক্তি কম লাগবে, তাই না। তো ঘূর্ণন গতি শক্তি হচ্ছে হাফ ইন্টু আই ওমেগা স্কয়ার। তো আমি তোমার জায়গায় মানে, তো আমি যদি 25 ব্যাচ হইতাম আমি এটা দাগাইতাম না, তুমি চাইলে দাগাইতে পারো, কারণ তুমি যখন জড়তার ভ্রামকের ফর্মুলা মুখস্থ করবা এমনি এটা দেখলেই পারবা, ঠিক আছে, এই আর কি। তো আমি এটা মার্ক করে যাচ্ছি না, আমি এটা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের লাস্ট মার্কিং ছিল 9। এবার দেখো উল্লিখিত রাস্তার ব্যাংকিং কোন, নিরাপদ ব্যাংকিং, একই জিনিস। তারপর আসো কণাটার সরণ কেন্দ্রমুখী বল ছিল কিনা, দেখছো সেম কোশ্চেন রিপিট, এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। এবার বলছে বাসটার ভরবেগ গতিবেগ না কমিয়ে বাসটা নিরাপদে যাবে কিনা। আচ্ছা ভরবেগ তো বেগ আর ভর গুণ দিলেই হয়ে যায়, আর নিরাপদ বাক মানে সে ব্যাংকিং, একই কথা, কিন্তু দাগানোর কোনো দরকার নেই, আমরা অলরেডি একটা দাগাইছি এটা, এবং ওইখানে বলছে যে থিটা অ্যাঙ্গেলটা কিরকম, তাই না। চাকাটার ঘূর্ণন গতিশক্তি এবং রহমান সাহেব নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সম্ভব হবে, সক্ষম হবে কিনা। তো দেখো টর্কের একটা ম্যাথ আসছে, ঘূর্ণন গতিশক্তি তুমি বাইর করতে পারবা, তবে টর্কের একটা ম্যাথ আসছে, এটা আমরা একবার অলরেডি দাগায় আসছে, ঠিক আছে। তারপরেও আমি মনে করি এটারে আমরা দাগাইতে পারি, কারণ আমি জাস্ট আমি তোমার জায়গায় থাকলে, যেহেতু টর্ক দিয়ে থামানোর ম্যাথের সাথে আমরা খুব একটা পরিচিত না, তো যেহেতু এটা আসতেছে আমরা আর একটা বার দাগাইলে এটা আমার একটু প্র্যাকটিস হয়ে যায়, থাকুক, আমি যদি পারি তাহলে এটা করার কিছু নাই, দেখে চলে যাবো, তবে এটা একটা মার্কিং দিয়ে যায়। আমাদের লাস্ট কি ভাইয়া 9 ছিল না, 9 ছিল, তাহলে এটা 10, ঠিক আছে। তারপরে দেখো জড়তার ভ্রামক এবং ও থেকে এতে গেলে জড়তার চক্রগতি ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে, তার মানে ওই যে তোমার অক্ষ চেঞ্জ করলে কি হয়, যে একটা হচ্ছে তোমার মধ্যবিন্দুগামী অক্ষ, একটা হচ্ছে প্রান্তবিন্দুগামী অক্ষ, ওই অনুযায়ী জড়তার ভ্রামক বাইর করে এখান থেকে চক্রগতির ব্যাসার্ধ, এই কোশ্চেনটা, ঠিক আছে, একদম বেসিক ব্যাপার। আমার কাছে মনে হয় এটা দেখানোর কোনো যৌক্তিকতা আছে আমাদের। পি গোলকের কৌণিক, আচ্ছা আসতেছে না, দাঁড়া একটা সেকেন্ড, এই যে আসছে, পি গোলকের কৌণিক ভরবেগ বের করতে বলছে, পি ও কিউ গোলকের সুতার মধ্যে কোন সুতাটি ছিঁড়ে যাবে। আচ্ছা কৌণিক ভরবেগ বের করতে তুমি পারবা, সুতাটা ছিঁড়ে যাবে, দেখো সুতার সর্বোচ্চ টান দেওয়া আছে, তো অনেকে এটা মার্ক করবে, কিন্তু আমি তোমাকে বলে রাখি ব্যাপারটা খুব সহজ, এটা যখন ঘুরবে তখন একটা সে কেন্দ্র বিমুখী বল জেনারেট করবে, সুতা যেই টানটা সহ্য করতে পারে তার থেকে বেশি কেন্দ্র বিমুখী বল হওয়া মানে কি এটা ছিটকে পড়ে যাবে। তো অনেকেই মার্ক করবে, অনেকেই মার্ক করবে না, আমি ধরে নিচ্ছি আমি এটা মার্ক করতাম, এটাকে আমি 11 নম্বর দিচ্ছি, ঠিক আছে, দ্যাটস ইট। নেক্সটে চলো, আমরা কিন্তু 11টা করে ফেলছি ভাই, তুমি যদি, আমি বলতেছি তুমি যদি এখনো থাইমা যাও, মানে আর যদি তুমি না করো কোনো সমস্যা নাই, তুমি দেখবা সামনে যেগুলো আমরা দাগাবো, আমি 15টা বলছি, একটু জোর করে 15টা দাগাচ্ছি, নেক্সট এগুলো দেখবা তুমি ম্যাক্সিমামে পারো, ঠিক আছে, মানে এখন এর মধ্যেই পড়বে। দেখি গাড়ি দুইটা থামাইতে যে বাধাদানকারী বল ক্রিয়াশীল ছিল তার মান বের করো। মাহির মন্তব্যের সত্যতা, মাহি কি মন্তব্য করছে, মাহি বললো যে দুর্ঘটনা পর্যবেক্ষণ করে বললো এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো দেখো এটা দাগানোর কোনো যৌক্তিকতা নাই, বাধাদানকারী বল দিয়ে আমরা অলরেডি টর্ক দিয়েও করছি, বাধাদানকারী বল দিয়েও আমরা দাগায় আসছি,
অ্যান্ড স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক এটা তো আমরা করতেছি, এটা তো একদম সূত্র জানলেই পারা যায়, দাগানোর কিছু নাই। ঘূর্ণনত বস্তুর পর্যায়কাল ডিরেক্ট ফর্মুলা, এ বি সি পয়েন্টের কোনটিতে সুতার টান সবচেয়ে বেশি। দেখো এই যে উলম্বভাবে একটা জিনিস ঘোরাচ্ছে, আমরা কিন্তু অলরেডি শুরুর দিকে ম্যাথ একটা দাগায় আসছি, সর্বোচ্চ পয়েন্টে সুতার টান কত। তো তুমি চাইলে এখন ওইটা কেটে দিয়ে এটা মার্ক করে রাখতে পারো, কারণ এখানে 3টা পয়েন্টে বের করতেছো, অথবা এটা না করলেও কোনো সমস্যা নাই। বাট আমি হয়তো বা তোমার জায়গায় থাকলে ওইটা কেটে দিয়ে এসে এটা মার্ক করে যাইতাম, অথবা এটাকে আমি মার্কিং এর মধ্যে ফেলতাম। তো এটা যদি মার্কিং এ ফেলে এটা আমাদের 12 নাম্বার পড়ে। কিন্তু দেখো আমি যেটা বললাম যে এখন তুমি জোর করে দাগাচ্ছ, কারণ দেখো এটা না দাগাইলেও হতো, কারণ যে এ পয়েন্টে বের করতে পারবে সে বি পয়েন্টে বের করতে পারবে। কারণ ওইটা বের করতে গেলে তোমাকে এক্স্যাক্টলি ফর্মুলাটা বুঝতে হবে যে সুতার টান কেন চেঞ্জ হচ্ছে, ওইটার ভিতরে তোমার এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বোঝা লাগবে। তো এটা বুঝতে কিন্তু ভাই 1 ঘন্টা লাগবে না, আমি নিজেই 10 মিনিটে বুঝাইছি ফাউন্ডেশনে, ঠিক আছে? তো এত পেইনফুল না ব্যাপারটা। সাইকেল আরোহী কত কোণে হেলবে, তারপরে গতিসীমার যথার্থতা, মানে ব্যাংকিং এর নিরাপদ, তুমি বুঝতেই পারতেছো এখান থেকে কিন্তু ব্যাংকিং কোণ থেকে কোশ্চেন আসে অনেক, তাই না? এবার আসো, প্রাথমিক অবস্থায় কৌণিক ভরবেগ প্রযুক্ত টানের কিরূপ পরিবর্তন করতে হবে পরিবর্তিত অবস্থায়। তো এইটাও কিন্তু আমরা অলরেডি এই যে প্রযুক্ত টানের পরিবর্তন নিয়ে করে আসছিলাম, মনে আছে? প্রযুক্ত টানের সাথে কৌণিক বেগের পরিবর্তন, এবং তুমি বুঝতে পারতেছো এখানে কৌণিক বেগের সাথেই সম্পর্কটা আনতে হবে তোমাকে, ঠিক আছে? কৌণিক বেগের সাথে সম্পর্কটা আনতে হবে, দেখা যায় যে কৌণিক বেগই আনছে, ঠিক আছে? তো এটা দাগানোর কোনো যৌক্তিকতা নাই, আমরা অলরেডি এটা শুরুতে করে আসছি, দেখবা এখন আর কিছুই পাবা না, তোমার ম্যাক্সিমাম এরকম, আমরা কিন্তু 12 পর্যন্তই দাগাইছি। এখন তুমি সারাদিন লাস্ট পর্যন্ত যাও, তুমি দেখবে যে আহামরি কিছু আসতেছে না। উক্ত স্থানে ব্যাংকিং কোণ দুর্ঘটনার কারণ, দুর্ঘটনার কারণ কি হবে? নিরাপদ ব্যাংকিং করা নাই, অ্যাঙ্গেল দিয়ে দেখাইতে হবে অথবা বেগ দিয়ে দেখাইতে হবে। জড়তার ভ্রামক, দেন হচ্ছে চাকতিতে পরিবর্তন করলে ঘটনা কি ঘটবে, মানে জড়তার ভ্রামকের বেসিক ফর্মুলা পারলেই হবে এটা, ঠিক আছে? তো তুমি চাইলে এখান থেকে একটা মার্ক করতে পারো, যেহেতু জড়তার ভ্রামক দিয়ে আমরা এখন ওইভাবে করে কোনো কিছু মার্ক করি নাই, আমরা চাইলে এখানে একটা মার্ক করে চলে যেতে পারি, এটা আমাদের জন্য সুবিধার আর কি। এটা 12 পরে এটা 13, বাট দেখো এটা না করলেও হয়, কারণ এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা। আমি জাস্ট প্র্যাকটিসের জন্য একটা মার্ক করলাম, আচ্ছা ঠিক আছে এত কম হচ্ছে ভাই, এই চ্যাপ্টার নিয়ে তো সবাই বলে অনেক বড় হবে, আমার তো কমই হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে একটা মার্ক করে চলে যায়। বাঁকা স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নিরাপদ ব্যাংকিং, ওই একই কোশ্চেন, ঠিক আছে? ব্যাংকিং কোণেরই প্রান্তবিন্দু থাকা অবস্থায় আরিতার রৈখিক বেগ, এবং হচ্ছে প্রান্তবিন্দু থেকে কেন্দ্রের দিকে আসলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে কিনা। কৌণিক ভরবেগের পরিবর্তন নিয়ে আমরা অলরেডি দাগায় আসছি, বাট যেহেতু আমরা আরো কিছু এক্সট্রা কোশ্চেন চাচ্ছি, আমার কাছে মনে হয় এটা দাগানো যায়, কারণ প্রান্তবিন্দুতে রৈখিক বেগ মানে কি, তুমি এখানে কোশ্চেন দেখে বুঝবা প্রতি মিনিটে 10 বার করতেছে, মানে ওমেগা আছে, ওমেগারে 8 দিয়ে গুণ দিলে তুমি রৈখিক বেগ পাবা। তো এই জিনিসটা যদি কারো মাথায় না থাকে, এরকম যদি তোমার মনে হয়, তাহলে তুমি এটা দাগায় যাইতে পারো, এটাকে আমি 14 নম্বর বলতেছি। এবার আসো, পিকিউ দণ্ডের সাপেক্ষে জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ এক্স এ অথবা পিকিউ কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটার জড়তার ভ্রামক বেশি হবে। দেখো সরি তুমি দেখছো কিনা, এই যে, তো যেহেতু ভাই একটু আগে আমরা জড়তার ভ্রামক এটা দাগায় আসছিলাম, কই দাগাইছিলাম রে ভাই? আমরা শুরুতে একটু আগে একটা জড়তার ভ্রামক আমরা দাগায় আসছি, ওইটাকে আমরা এখন কাইটা দিব, ঠিক আছে? এটারে বলে রিভিউ আর কি, যে এটা দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখন আমরা এটাকে দেখাবো, এটা একটু সাউন্ডস বেটার, ইট সাউন্ডস বেটার, কারণ এখানে কোনটার জড়তার ভ্রামক বেশি তুলনা বলতেছে, তো আমার দুইটা বের হয়ে আসবে। তো আমি এই ক্ষেত্রে এটাকে মার্কিং দিব হচ্ছে 13, ওই 13টা কাইটে এটাতে 13 মার্কিং দিলাম, ঠিক আছে? এই আর কি, তাহলে টোটাল মার্কিং গেল আমাদের 14টা, ঠিক আছে? আর একটা তুমি পিক করতে পারো, বাট আমি তোমার বেড দিয়ে বলতেছি, এখন তোমার পিক করতে খুব কষ্ট হবে, আর কিছুই নাই। ব্যাংকিং কোণ, আবার যে প্রতিক্রিয়া বল, তারপরে অনুরোধ রক্ষা, মানে থামাইতে হবে, গাড়ি থামানোর ম্যাথ আমরা একটু আগে দাগাইছি। মানে এখন মানে আমি আর যাবো না, দেখো আমরা অলরেডি 40 পর্যন্ত চলে আসছি, কারো যদি সময় থাকে যাইতে পারো, বাট আমি তোমাকে লিখে দিতে পারি, তুমি সামনে যতই যাও না কেন এখন ওই সেম কোশ্চেন পাবা। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ পিকিং আপ ইউনিক 10 to 15 কোশ্চেন। তুমি খেয়াল করলে দেখবে আমরা 10টা খুব ইজিলি পিক করছি, এন্ড তারপরে 15 পর্যন্ত যাইতে আমাদেরকে একটু বেগ পাইতে লাগছে, তার মানে কেউ যদি 15 পর্যন্ত না যায় 10এই থেমে যায়, হয়ে যায়। and this happens with every single thing. এটার ডেসক্রিপশন বক্সে পিডিএফটা আমি দিয়ে রাখতেছি, এমন করে ভাই প্রত্যেকটা চ্যাপ্টার দাগাও, দেখবে ভাই এখান থেকে কমন আসতেছে। তুমি কি করবা, পিডিএফটা নামায় এবার জাস্ট এটা সলভ শিট থেকে সলভ করবা, ঠিক আছে? অথবা আমারও সলভ ক্লাস আছে, আমি সলভ ক্লাসে দিয়ে রাখছি, সলভ ক্লাসটা দেখার পর এবার তুমি প্রামাণিক সেলো থেকে শুরু করে যা ইচ্ছা খুলে সলভ করে দেখো পারো কি পারো না। তো দ্যাটস দ্য হোল থিং অ্যাবাউট টেস্ট পেপার। শুধুমাত্র প্রথম 10টা দাগাইলেই হয় না, প্রথম ইউনিক 10টা দাগাইতে হয়, ঠিক আছে? এটা যদি করো ভাই তোমার কমন ইনশাআল্লাহ আসবে। দ্যাটস অল আবাউট দ্য হোল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা। আচ্ছা আরেকটা, আমরা কম্প্যাক্ট রিভিশন ব্যাচে কভার করি ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এই দুইটা জিনিসই, কারণ এটা খুব জটিল বিষয় তুমি জানো। কারণ দেখো আমি কিন্তু এরপরে আর গেলাম না, তো যে চ্যাপ্টারটা একবারও আসে নাই তার কিন্তু 40 থেকে 110 পর্যন্তই যাওয়া লাগবে, দেন হি গেটস টু নো। এখন আমি এটা কিন্তু 110 পর্যন্ত গেছি,
যাই দেখছি যে ভাই দাগানোর মতো কিছু নাই, তাই আমি তোমাকে বলছি আর যাওয়া দরকার নেই, এই পর্যন্তই, ঠিক আছে। বাট আমাকে কিন্তু যাওয়া লাগছে প্রথমবার, তো এটা খুব টাইম কনজিউমিং এর একটা ব্যাপার, এবং এখান থেকে কমন ফলাইতে গেলে তুমি দেখছো মাথা অনেক ভালো মতো খাটানো লাগে, গিভেন দ্য ফ্যাক্ট যে এই জিনিসটা আমি অলরেডি এর আগে 10-15 বার করে নিয়ে মার্ক করে দাগাইছি। তুমি বলছিলাম যে রিভাইজ দিব, আমি কিন্তু রিভাইজ দিয়ে দেখাইলাম না, কারণ আমি রিভিশন দিছি অলরেডি কয়েকবার, সো আই নো কোনটা দাগাচ্ছি আমি, ঠিক আছে। তো এটা সময়ের ব্যাপার, এবং পার চ্যাপ্টার জাস্ট টেস্ট পেপার কভার করতেই তোমার 5 ঘন্টার মতো লেগে যাবে, কারণ সলভ করে 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 তুমি যদি আগাইতে যাও, মানে কমন সাজেশন বাইর করতে 5 থেকে 6 ঘন্টা। এবার যারা বলবে যে ভাই আমার বুয়েট এলিজিবল হইতে হবে, তখন তপন থাকে, ইসাক থাকে, প্রামাণিক থাকে, সেলো থাকে, তারপরে গাণিতিক পদার্থ থাকে, হায়ার ম্যাথে কেতাব থাকে, এসিও থাকে, তাই না। তো ওইগুলা কিন্তু ভাইয়া কভার করতে গেলে অনেক সময় লাগে। ওইখান থেকে আমরা বলতেছি যে 90% উপরে কমন দিব, এমসিকিউ নিয়েও তোমাদেরকে কাজ করতেছি, ফ্রিতে অ্যাড করবো। দ্যাটস ওয়াই আমরা চাইলেও ভাই কেমিস্ট্রি বায়োলজি নিয়ে কাজ করতে পারতেছি না এখনো, কারণ এই জিনিসটা আমাকে ব্যক্তিগতভাবে নিজে হ্যান্ডেল করা লাগতেছে, এই সবকিছু আমাকে করা লাগতেছে, সো ইটস নট পসিবল এট দ্য মোমেন্ট। দ্যাটস ওয়াই আমরা ফিজিক্স এন্ড হায়ার ম্যাথের বাইরে যাচ্ছি না, কারণ আমার টার্গেট এই দুইটা যেহেতু ধরছি, এই দুইটা নিয়ে তোমার আর কোনো জায়গায় টেনশন নাই, তোমার বসে বসে সময় নষ্ট করার কোনো দরকার নেই। যারা আসতেছে এর বাইরে মানে ফিজিক্স ম্যাথ নিয়ে আর কোনো টেনশন ইনশাল্লাহ হবে না, বুয়েট পর্যন্ত এলিজিবল করে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ, বাকিটুকু পরিশ্রম তার, দ্যাটস ইট, ঠিক আছে। এই আর কি, আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ যতদূর করা যায়। বাট কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমরা অনেকেই বলো যে ভাই মানে করেন, বাট ইটস নট পসিবল এট দ্য মোমেন্ট, অ্যাটলিস্ট আমার পক্ষে পসিবল না ভাই, কারণ আমি যদি অনেক বাড়ায় দেই তখন দেখা যাবে যে হ্যাঁ স্বাভাবিক, তখন আরো একটা কোর্স হয়তো লঞ্চ করা যাবে, বাট তারপরেও আমাদের কোয়ালিটিটা ড্রপ করতে পারে। তো আমি চাচ্ছি এখানে বিন্দু মাত্র 1 ফোঁটা কোয়ালিটি ড্রপ না দিতে, দ্যাটস এই ব্যাপারটা এইভাবে করে নেওয়া, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে, ভাইয়া টাটা, সবাই ভালো থাকবে।